নমস্কার। গল্পের আঙিনায় আমার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। গল্পের আঙিনায় আমরা শুনছি শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস কম্পাস। আজকে শুনব দ্বিতীয় পর্ব। মোবাইলে সময় দেখল জিতু। 3:30 বাজে। ময়দান মেট্রো থেকে বেরিয়ে ফুটপাথের একটা দোকানের দিকে এগিয়ে গেল। খিদে পেয়েছে খুব। সকালে ওই ডিম রুটির পর আর কিচ্ছু জোটেনি। বসের বাড়ি থেকে বেরিয়ে ও ভেবেছিল অফিস যাবে, কিন্তু আচমকা ফোন আসায় ওকে দৌড়তে হয়েছিল দিদির কাছে। দিদির বাড়িটা নর্থে, সেই খান্না সিনেমার কাছে। সেখানকার ঝামেলা সামলে এই এসে নামলো ময়দানে। সামনে জীবনদীপ বিল্ডিং সুপারম্যানের মতো বুক চড়া করে দাঁড়িয়ে রয়েছে। এর 6 তলায় যেতে হবে ওকে। সুদীপবাবুর ছেলে চিরাগের অফিস ওখানেই। এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না জিতু। 7 সকালে বন্ধুর কাছে গিয়ে যে হেল্প চায়, সে কেন নিজে পুরো ব্যাপারে না বলে ছেলের কাছে পাঠাচ্ছে? সকালে দিদির বাড়ি যাওয়ার পথেই চিরাগকে ফোন করেছিল জিতু। তখনই আজ 4টের সময় এই অফিসে এসে ওকে দেখা করতে বলেছিল চিরাগ। সামনের দোকানটা ছোট, রাস্তার পাশে বাঁশ আর প্লাস্টিক দিয়ে তৈরি। দেখে ভক্তি হয় না খুব একটা, কিন্তু ভিড় আছে বেশ। দুজনের ফাঁক দিয়ে গলে গিয়ে জিতু 1 প্লেট তড়কা রুটি অর্ডার করলো। তারপর সরে দাঁড়ালো একটু। পকেটে খুব বেশি টাকা নেই। তড়কার পাশে তাওয়াতে ফুটতে থাকা মাংসের গন্ধটা বুকের ভেতরে যেন ড্রিল করছে। কিন্তু উপায় নেই। ওদের অফিসে 3 তারিখে মাইনে হয়। আজ আর কাল যে করেই হোক 68 টাকায় কাটাতে হবে। ও ভাবল, দিদি যে 100 টাকাটা দিতে চাইছিল সেটাকে নিয়ে নিলে পারত। দিদি ছোট থেকেই এমন, খুব ভালোবাসে জিতুকে। সেই স্কুল জীবন থেকেই হাত খরচ বাঁচিয়ে ওর জন্য হজমি আচার কিনে আনত। টুকটাক সেলাই করে যে কটা টাকা পেত তার থেকে ম্যানেজ করে ওকে কিনে দিত ক্যাম্বিস বল, হাওয়াই চুটি বা রং পেন্সিল। মা বকত দিদিকে, কিন্তু দিদি শুনতই না, কিছুতেই শুনত না। রাতে আধো ঘুমের মধ্যে জিতু বুঝত ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দিদি। সরে যাওয়া গায়ের কাঁথাটা টেনে ঠিক করে দিচ্ছে। ওদের ওই ডোঙারিয়া রায়পুর অঞ্চলে দিদি ছিল নামই সুন্দরী। কত ছেলে বুড়ো যে পিছনে লাগতো। সেই ক্লাস 8 থেকে বিয়ের সম্বন্ধ আসতো। ছোকরা থেকে দোজবরে বুড়ো, কে বিয়ে করতে চাইতো না দিদিকে। সবাই এসে বাবার মাকে বলতো, আমার সঙ্গে বিয়ে দিন মেয়ের, আপনাদের সংসারে সুরাহা হবে। মা মাঝে মাঝে দিদিকে খোঁচাতো, বলতো, বিয়ে তো করতেই হবে, এখনই করে নে। জানিস তো, ছেলে গভর্নমেন্ট সার্ভিসে চাকরি করে, খুব সুখে থাকবি। কিন্তু দিদি বাধা দিত, বলতো, এখনো 18 হয়নি, কিন্তু পুলিশ ধরবে তোমাদের। আর মা, আমি কলেজ পাশ করে চাকরি করব, কিছুতেই এখন বিয়ে করব না। মা ভালো কথায় বোঝাতে শুরু করে ক্রমশ রাগ করত, গালাগালি করত। এমনকি জিতুর মনে আছে, মা মাঝে মাঝে হাতের কাছে মগ বাটি যা পেত ছুঁড়ে মারত। কিন্তু তাও দিদি অনড় হয়ে থাকতো একদম, বলতো কিছুতেই বিয়ে করবে না। এইচএসে দিদি 2nd ডিভিশন পেয়েছিল সায়েন্স নিয়ে। খুব মন খারাপ করেছিল, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছিল একেবারে। বলেছিল সব শেষ হয়ে গেল ওর।
এই বাজারে ফার্স্ট ডিভিশন পেয়ে কিছু হচ্ছে না, সেখানে কে ওকে এই নম্বরে অনার্স দেবে, তাও কেমিস্ট্রিতে? এখনো সেই বিকেলটা মনে আছে জিতুর। অগাস্টের শুরু ছিল সেটা, বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে। ওদের বাড়ির সামনের ডোবাটা জলে ভরে একদম উপচে উঠেছিল সেদিন। কয়েকটা ছেলে হাফ প্যান্ট পরে খালি গায়ে গামছা হাতে মাছ ধরতে বেরিয়েছিল। জানলায় বসে জিতু দেখছিল ওদের এই মাছ ধরার আনন্দ। ঠিক তখনই আগাগোড়া রেনকোট মোড়া একজন এসে দাঁড়িয়েছিল ওদের বাড়ির সামনে। জিতুর বাবার নাম ধরে গম্ভীর গলায় ডেকেছিল কয়েকবার। রেনকোট খোলার পর দেখা গিয়েছিল একটা বছর 27-এর ছেলে, লম্বা ফর্সা, এক মাথা কোঁকড়া চুল। বাবা জিজ্ঞেস করেছিল, আপনি? ছেলেটি বলেছিল, আমার নাম হিতেশ, আমি আপনার মেয়ের বান্ধবী, মাধবীর দাদা। ও বলেছিল যে আপনার মেয়ের নাকি কলেজে ভর্তি নিয়ে কি সব ঝামেলা আছে, তাই এলাম। ক্লাস 5-এ পড়া জিতু অবাক হয়ে তাকিয়েছিল হিতেশের দিকে। এত বৃষ্টিতে এসেছে শুধু বোনের বান্ধবীর ভর্তির জন্য? সত্যি এমন মানুষ এখনকার দিনে আছে? হিতেশ কাছের কলেজের জিএস ছিল। পরে জিতু জেনেছিল দিদির জন্য যে বিরাট লাইন ছিল তার অন্যতম সদস্য ছিল এই হিতেশ নিজে। দিদি এইসব ভাব ভালোবাসা নিয়ে মাথা ঘামাতো না, কিন্তু হিতেশ বলেছিল কেমিস্ট্রিতে অনার্স পাইয়ে দেবে দিদিকে। তাই দিদি হিতেশকে গুরুত্ব দিত, ওর সঙ্গে কিছুক্ষণ হাঁটত, গল্প করত। আর সেই একটু হাঁটা আর একটু গল্পের থেকে ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছিল দিদির জীবন। অনার্স নিয়ে ভর্তি হওয়ার 6 মাসের মধ্যে শুকনো আকাশ থেকে এক বিকেলে বাজ পড়েছিল ওদের বাড়ির মাথায়। তরকাটা কেমন যেন বিস্বাদ, না আছে ঝাল না নুন। খেতে একদম ইচ্ছে করছে না জিতুর, কিন্তু দাম দিয়ে কেনা জিনিস ফেলে দেবে ভাবতেই পারে না ও। প্লেটটা এগিয়ে দিয়ে ও বলল, দাদা 2 কাঁচা লঙ্কা দিন না। দোকানদার লোকটা মধ্যবয়স্ক, ঝলসে যাওয়া বিরক্ত মুখ করে তাকালো ওর দিকে। তারপর অবজ্ঞা ভরে 2 দুস্থ লঙ্কা নিখুঁত টিপে ছুঁড়ে দিল ওর প্লেটে। জিতুর মনে হলো প্লেটটা ওর লোকটার মুখে ছুঁড়ে মারে। খাবার কেউ ছুঁড়ে দিলে ওর মাথা গরম হয়ে যায়। ও চোয়াল শক্ত করে সরে এলো একপাশে। তারপর একটা 3 কোনা রুটির টুকরো ছিঁড়ে মুখে তুলতে গেল। আরে জিতেন্দ্র, তুই? জিতু থমকে গেল। ডাকটা যেন কয়েক হাজার বছরের ওপার থেকে ভেসে এলো ওর কাছে। ও টালুমালু চোখে তাকালো। কয়েক মুহূর্ত অসুবিধে হলো চিনতে, তারপর বুঝতে পারল আঁখি। বেশ মোটা হয়ে গিয়েছে, চুলের রংটাও কেমন যেন খয়েরি করে নিয়েছে। তাই কি চিনতে একটু সময় লাগলো? জিতু হাতের রুটির টুকরোটা প্লেটে রেখে হাসল। বিয়ে হয়ে গিয়েছে আঁকির। সিঁথি থেকে কপালে নামা হসন্তের মতো ছোট্ট লাল দাগটা চোখে পড়ল জিতুর। তোর খবর কি? সে কলেজ ছাড়ার পর তো পুরো গায়েব। ম্যাজিক শো করে এমন কোনো কোম্পানিতে জয়েন করেছিস নাকি? চোখ থেকে সানগ্লাসটা খুলে পুলোভারের গলার কাছে গুঁজে হাসল আঁখি। জিতু বলল, না, ব্যস্ততায় আর কারোর সঙ্গে যোগাযোগ করা হয় না। কথাটা বলেই জিতুর খারাপ লাগলো। কারণ ছাড়া মিথ্যে বলতে ভালো লাগে না ওর। আঁখিকে যেটা বলল সেটা যে সত্যি নয়, ও নিজে যেমন জানে তেমন আঁখিও বুঝেছে নিশ্চয়ই। কলেজের শেষ পরীক্ষার দিন আঁখি তো নিজেই বলেছিল ওকে, ডোন্ট কমপ্লিকেট আওয়ার ফ্রেন্ডশিপ। তুই আমার
বন্ধু হয়ে থাকতে পারলে থাক, অন্য কিছু হওয়ার কথা ভাবিস না। জিতু তাই আর কিচ্ছু ভাবেনি। আখি জিজ্ঞেস করল, তারপর তোর খবর কি? আমার চলছে। জিতুর খিদেটা চলে গেছে একদম। প্লেটের রুটিটাকে কেমন যেন খবরের কাগজের মতো লাগছে, গা গুলোচ্ছে। কিরকম চলছে সেটাই তো জিজ্ঞেস করছি। ওই একটা ছোট চাকরি করে জাস্ট, আর তেমন কিছু না। এখনো সেই রায়পুর না কোথা থেকে কলকাতা যাতায়াত করিস নাকি? আখি আবার জিজ্ঞেস করল। না, ভবানীপুরের ওখানে একটা মেসে থাকি। জিতু এগিয়ে গিয়ে দোকানের পাশের দেওয়ালের উপর প্লেটটা রেখে দিল। খাবারটা সেই নষ্ট হলো, কিন্তু আজ সত্যি খেতে পারবে না। খেলি না তো? আখি অবাক হলো। আমি তোর খাবারটা মাটি করলাম না? ভাঙা জগ থেকে জল নিয়ে হাত ধুলো জিতু। তারপর খাবারের দাম মিটিয়ে দিয়ে বলল, না, আজ খেতে ইচ্ছে করল না রে। আঁকি হাসল, সেই গভীর টোল ফেলা হাসি। এক সময় এটা দেখলে জিতুর হার্টবিট 6 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যেত, কিন্তু আজ কেমন যেন ক্লান্ত লাগলো। পেটটা আবার গুলিয়ে উঠল একটু। আঁখি বলল, আমার তো দেখতেই পাচ্ছিস বিয়ে হয়ে গিয়েছে। এমএ করতে গিয়ে আলাপ হয়েছিল বুবাই, সপ্তকের সঙ্গে। ওকেই বিয়ে করি। তারপর কয়েক বছর স্টেটসে ছিলাম। এখন আমি একা, ব্যাক টু দ্য সিটি। বিয়ে, এমকম, স্টেটস। জিতুর মনে হলো ও টিভিতে আধুনিক বাংলা ছবি দেখছে। 2 ঘন্টা পরে যেটার সঙ্গে ওর আর কোনো যোগাযোগ থাকবে না। আঁখি আবার বলল, তোর মোবাইল নম্বরটা দে। আমি এখন বালিগঞ্জে আছি, ফ্ল্যাট কিনেছি একটা, ছোট বাট কোজি ফর মি। আসিস একদিন, কেমন? জিতু নম্বরটা দিল, তারপর বলল, হ্যাঁ, সময় করতে পারলে যাব। তোর বাবা মা ভালো আছেন? আঁখি হাসল। এবার কি 2 হাত জোর করে নমস্কার জানাবি নাকি? কি হয়েছে তোর জিতু? সেই জিতেন্দ্রটা কোথায়? জিতু হেসে বলল, সে সিনেমা করা কবে ছেড়ে দিয়েছে। যাক, আমি আজ আসি রে, কাজ আছে। আঁখি ঠোঁটটা সামান্য কামড়ে তাকালো ওর দিকে, তারপর বলল, তুই কিন্তু আমার মোবাইল নম্বর চাইলি না। ঠিক হ্যাঁ, আমি একটা মিস কল মেরে দিচ্ছি, সেভ করে নিস। হ্যাঁ, রিং করলে ফোনটা ধরিস দয়া করে, কেমন? জীবনদ্বীপে ঢোকার মুখে নিজের আর কোম্পানির নামধাম লিখে ফর্মালিটি সারতে মিনিট 5 মতো সময় গেল জিতুর। তারপর লিফটের সামনে গিয়ে দাঁড়ালো। 6 তলা, মানে 5th ফ্লোর। লিফটে আরও 4 জন ছিল, তাদের 2 জন ওর সঙ্গেই নামলো 6 তলায়। সামনের করিডোরে বেরিয়ে ডান দিকে তাকালো জিতু। এই তো ফ্রস্টেড কাঁচের দরজায় লেখা কোম্পানির নামটা পড়া যাচ্ছে। সামনে একজন দারোয়ানও বসে রয়েছে। জিতু জেনেছে সুদীপবাবুর বেশ কয়েকটা ব্যবসা আছে, কেমিক্যাল ফ্যাক্টরি, মিনারেল ওয়াটার প্লান্ট, স্পঞ্জ আয়রন কোম্পানি, আরও সব কি কি। এটা সমস্ত ব্যবসার অপারেশন অফিস, আর হেড অফিস সল্টলেকে। দারোয়ানকে বলাই ছিল, ও জিতুকে ভেতরে ঢুকিয়ে ফ্রন্ট ডেস্কের পাশে রাখা বড় সোফাটা দেখিয়ে বসতে বলল। ডেস্কের ভদ্রমহিলাটার বয়স ওর দিদির মতো। জিতুকে দেখে ভুরু তুললেন উনি। জিতু বলল, আমায় আসতে বলা হয়েছে, মিস্টার চিরাগ বাসুর সঙ্গে কথা হয়েছে আজ।
বসুন প্লিজ। ভদ্রমহিলা ইন্টারকম তুলে ভিতরে জিতুর আসার খবর জানালো। তারপর ওকে বলল, 5 মিনিটস, স্যার একটা কলে আছেন। জিতু বসে চারিদিকটা দেখল। খুব সাজানো অফিস। বাইরের ঠান্ডাটা এখানে নেই, বরং হালকা একটা উষ্ণতা টের পাচ্ছে। পায়ের তলায় কাবুলি বেড়ালের মতো নরম বেশ রঙের কার্পেটে বসে যাচ্ছে পা। খুব ভালো লাগলো জিতুর। এমন একটা অফিসে যদি ও কাজ করতে পারত। ওর বসের সব ভালো, কিন্তু অফিসটাকে ঠিক করার ব্যাপারে কোনো যত্ন নেই। এবড়ো খেবড়ো মেয়েছে। গোপালনগরের পুরনো ফার্নিচারের দোকান থেকে কেনা মান্ধাতা আমলের কাঠের ফার্নিচার। ম্যাপের মতো দাগওয়ালা ড্যাম্প দেওয়াল। জিতুর মনে হয় ওদের ওটা অফিস নয়, গুদাম। ও দেখল রিসেপশনিস্ট ভদ্রমহিলাটি ওকে দেখছে, মানে মাথা ঘুরিয়ে ওর এই চারদিক দেখাটা দেখছে। জিতু চোখ সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আর আবার দিদির মুখটা মনে পড়ল ওর। হিতেশ কাল রাতেও এমন করেছে যে বলার নয়। দিদির চোখের কোলে কাল শিটে পড়ে গিয়েছে। মাস তিনেকের মধ্যে এই নিয়ে 4 বার হলো। আজই কিছু বলতো জিতু। দিদি হাতে পায়ে ধরে ওকে সামলেছে। জিতুর এসব নোংরামো ভালো লাগে না। ওর নিজের কোনো নেশা নেই, নেশাখোর লোক পছন্দ করে না একদম। দিদি কেন যে এই লোকটাকে বিয়ে করেছিল? আজ জিতু বলেছে দিদিকে, তুই মেয়েকে নিয়ে রায়পুর চলে যা, হিতেশদা থাকুক একা, তখন বুঝবে। দিদি ছল ছল চোখে তাকিয়েছিল ওর দিকে, বলেছিল, রায়পুর? তুই জানিস না ভাই, জানিস না মা কি বলেছে? আরে তুই যা তো। জিতু বলেছিল, ঠিক আছে, আমি তোকে আর জেনিকে নিয়ে যাব, দেখব মা কি বলে। না রে, ওভাবে হয় না, জোর করে কিছু হয় না। কষ্ট হলে তোকে ফোন করি, তুই আসিস, এটাই অনেক। আমি তো মা বাবার কাছে মরে গিয়েছি। মাথা নামিয়ে ভাঙা রংচটা পরীর মতো মুখ করে বলেছিল দিদি। চোখে জল চলে এসেছিল জিতুর। ছেলেবেলার দিদির মুখটা মনে পড়ে গিয়েছিল আচমকা। ও আর বসেনি, উঠে পড়েছিল। শুধু আসার আগে দিদি ওর হাতে একটা 100 টাকার নোট গুঁজে দেওয়ার চেষ্টা করে বলেছিল, এটা রাখ ভাই, ফল কিনিস। খুব রোগা হয়ে গিয়েছিস তুই, তোকে দেখলে আমার এত কষ্ট হয়। না, টাকাটা নেয়নি জিতু, কিন্তু দিদির ওই ভালোবাসাটুকু মুঠো ভর্তি করে নিয়ে এসেছে আজ। মিস্টার চৌধুরী, প্লিজ ভেতরে যান। রিসেপশনিস্ট ভদ্রমহিলা ওকে কেবিনটা দেখিয়ে দিল। জিতু উঠল, তারপর দূরের কেবিনটার সামনে গিয়ে দরজার নক করল আলতো। কামেন। ভীষণ সাহেবী উচ্চারণে উত্তর এলো ভিতর থেকে। জিতু দরজা ঠেলে ঢুকল ভিতরে। এই ঘরের কার্পেটটা যেন আরো নরম। 6 ফুটের জিতু যেন ঘরে ঢুকেই একটু বেঁটে হয়ে গেল। প্লিজ বসুন। চিরাগ হাত দিয়ে চেয়ার দেখালো ওকে। জিতু ভালো করে দেখল চিরাগকে। 30-এর মতো বয়স, ছোট শিরিঙ্গে চেহারা, গালে সাবধানে রাখা স্টাবো, এক কানে মোটরের আকারের একটা দুল। যেমন ঝলমলাচ্ছে পাথরটা, তাতে নিশ্চিত এটা হিরে। চিরাগ শটান তাকালো ওর দিকে, তারপর বলল, সত্য আঙ্কেলকে আমি বলেছি জিনিসটা কনফিডেন্সিয়াল রাখতে। উনি তোমাকে চুজ করেছেন। আই হোপ ইউ উইল অনার দ্যাট। আপনি থেকে আচমকা তুমিটা কট করে কানে লাগলো জিতুর।
চিরাগের গলার ভিতরে একটা অসহিষ্ণুতা আর ঔদ্ধত্য আছে। কেমন যেন সব কিছুতেই বিরক্তি আর দেরি হয়ে যাচ্ছে ভাব একটা। বেশি টাকা পয়সা হয়ে গেলে কি মানুষ এমন হয়ে যায়? জিতু বলল, হ্যাঁ আমি বুঝেছি, নাম করা মানুষ তো, তাই। না, কিছুই বোঝনি। চিরাগ অবজ্ঞার সঙ্গে নাক টানল। আদিত্য মুখার্জি নিজের জন্য কনফিডেন্সিয়াল কিছু করতে চাননি। জিতু চুপ করে গেল, বুঝলো বাকিটা চিরাগ নিজেই বলবে। চিরাগ টেবিল থেকে একটা পেন তুলে নিল হাতে, তারপর সেটা ঘোরাতে ঘোরাতে বলল, আই রিয়েলি লাইক উর্মিল। I am plunging in this mud for her only. ও চায় তাই আমি এটাতে ইন্টারেস্ট দেখাচ্ছি। নিজেই ওর সঙ্গে এই কোয়েস্টটাতে বেড়াতাম, বাট I don't have time for petty sentiments. তাই তোমায় কাজটা করতে হবে। সত্য আঙ্কেল তো যা চার্জ নেবেনি। ভালো করে কাজটা করে দিলে আমি তোমায় খুশি করে দেব, বুঝেছ? জিতু চোয়াল শক্ত করল। মনে হলো চিরাগের 5.5 ফুটের শরীরটাকে ধরে জানালা দিয়ে নিচে বাজে কাগজের মতো গোল্লা পাকিয়ে ফেলে দেয়। এ তো ভারী অসভ্য লোক। চিরাগ আবার বলল, হোপ বাবা তোমাকে যে বইটা দিয়েছে সেটা তুমি উল্টে পাল্টে রেখেছ। এই আদিত্য মুখার্জি উর্মিলের খুব কাছের মানুষ, অ্যান্ড শি ইজ লাইক সেন্টিমেন্টাল টু দ্য এক্সট্রিম। তোমায় ওর কাছে যেতে হবে, ওর সঙ্গে খুঁজে বের করতে হবে একজনকে, বুঝেছ? হ্যাঁ, মাথা নাড়ল জিতু। হ্যাঁ স্যার। চিরাগ শক্ত করে তাকালো ওর দিকে। আমি প্রোটোকলে বিশ্বাস করি, কেমন? স্যার। মাথা নাড়ল জিতু। মনে মনে নিজেকে সামলালো, বস যদি মাঝে না থাকতো আজ কিছু কেলেঙ্কারি ঘটাতই ও। ওর দিকে এবার একটা কাগজ ঠেলে দিল চিরাগ, বলল, এটা উর্মিলের ডিটেল, অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড অল, কেমন? একটা কথা জিজ্ঞেস করব স্যার। চিরাগ ভুরু তুলল। কি? আমায় কাকে খুঁজতে হবে সেটা যদি জানতাম। ওয়েল। চিরাগ ঝুঁকে বসলো সামনে, তারপর বলল, তোমায় এটা উর্মিলই বলবে, তাও নামটা শুনে নাও। ইউ হ্যাভ টু ফাইন্ড আ ওম্যান, একজন ভদ্র মহিলা, জানি না বেঁচে আছেন কিনা, বিয়ের পর সারনেম কি হয়েছে তাও জানি না, শুধু মেইডেন নামটা আমরা জানি। কি সেটা? জিতুর এই প্রথম কৌতূহল হলো। চিরাগ তাকালো ওর দিকে, তারপর ধীরে কেটে কেটে বলল, তখনকার দিনের কনটেক্সটে বেশ আনইউজুয়াল নেম। শি ইজ সেন, মৌরিমা সেন। বাঁ হাতটা নাড়াতে কষ্ট হচ্ছে আমার, সেলাইটা শুকোতে সময় লাগবে বলেছে ডাক্তার। কবজির নিচ থেকে প্রায় কনুই পর্যন্ত অনেকটা জায়গা ফালা হয়ে গিয়েছে। ব্যথা কমাবার ওষুধ খাচ্ছি, কিন্তু বেশিক্ষণ তার প্রভাব থাকছে না। আমাদের বাড়িতে এখন লোকজন ভর্তি। পূর্ব পাকিস্তানে আমাদের যে কজন আত্মীয় স্বজন ছিল, ওখানকার মুক্তিযুদ্ধের পরিস্থিতিতে সবাই চলে এসেছে এপারে। কলকাতা তাদের জায়গা নেই, তাই আমাদের এই দুখুপড়ির বাড়ি ভরসা। দাদা আপত্তি করেছিল গোটা ব্যাপারটায়। একদিন রাতে খেতে বসে বলেছিল, বাবা তুমি কোথায় রাখবে এদের? আমাদেরই ঠিকমতো থাকার জায়গা নেই, সেখানে শোবে কোথায় এই 10 জন? আর কি খাবে? আমাদের কি এত টাকা আছে? বাবা গম্ভীর গলায় বলেছিল, কোথায় যাবে এরা?
বিপদে আমরা পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? আমি পাশের বাড়ির একটা ঘর ভাড়া করছি, সেখানে আপাতত শোবে কয়েকজন, আর আমাদের সঙ্গেই ডাল ভাত যা জোটাতে পারবো খাবে। দাদা তাও ছাড়েনি। আমার বউ আছে, 10 বছরের একটা ছেলে আছে, দীপুর পড়াশোনা আছে। এটা কি হোটেল নাকি? কেন কষ্ট করব আমরা? তুমি যখন এসেছিলে কে জায়গা করে দিয়েছিল তোমায়? মানুষকে সুবিধে করে দিলে তার নিজে কিছু করার তাগিদটা চলে যায়। এই যে ঘরে ঢুকাচ্ছ, দেখো তোমার ঘাড়েই গ্যাঁট হয়ে বসবে। বাবা তাও মানেনি, বরং শক্ত গলায় বলেছিল, মা ছাড়া তোদের দুটোকে মানুষ করিনি আমি, এদের দায়িত্বও নিতে পারবো। তেমন হলে তুই বউ নিয়ে আলাদা হয়ে যা, তোকে ভাবতে হবে না। দাদা বাবার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। মেখে রাখা ভাত পড়েছিল, ভাতের মতোই। দাদা খেতে পারছিল না। আমি দেখেছিলাম দাদার চোখে জল। আমি জানি দাদা বাবাকে খুব ভালোবাসে। দাদার কাছে পৃথিবীর সব একদিকে, আর বাবা একদিকে। সেখানে বাবা আলাদা হয়ে যেতে বলেছে দেখে দাদা যেন কি বলবে বুঝতে পারছিল না। শুধু ধরা গলায় বলেছিল, আমায় তুমি এমন বললে বাবা? দূর সম্পর্কে কয়েকজন মানুষের জন্য আমায় এমন বললে? আমি কি শুধু নিজের জন্য বলেছি? পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে দেখে এবার বৌদি কথা বলেছিল। বাবা তো ঠিকই বলেছেন, বিপদে মানুষ খুব অসহায় হয়ে পড়ে, আমরা তাদের না দেখলে কে দেখবে? আমি দ্রুত খাওয়া শেষ করে উঠে গিয়েছিলাম। এসব পারিবারিক নাটক আমার ভালো লাগে না। তা সেই আত্মীয়রা এসেছে। পাশের বাড়িতে একটা ঘর ভাড়া করা হয়েছে তাদের জন্য, তবে তাতেও লাভ হয়নি খুব একটা। এখন রাতে আমার আর বাবার সঙ্গে আরো 3 জন এই ঘরে ঘুমোয়। দাদা আমার চেয়ে 15 বছরের বড়, এখন 37 চলছে। ডালহৌসির একটা মার্চেন্ট কোম্পানিতে কাজ করে। মাইনে খুব বেশি কিছু নয়। বৌদি কলোনিরই কয়েকজন বাচ্চাকে পড়ায়। দাদার ছেলে সন্দীপ তো এই বয়সেই বেশ গম্ভীর ধরনের। লেখাপড়ায় খুবই ভালো, সারাদিন নিজের মনে থাকে, কারো কাছেই খুব একটা ঘেঁষে না। ওকে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, শুনো, তুই এই 10 বছরেই 60 বছরের মতো বিহেভ করিস কেন রে? শুনো প্রতিবার একটু সময় নিয়ে বলে, এমনি। আমি বুঝি এই জায়গায় এই পরিবেশে থাকতে শুনুর ভালো লাগে না। নিম্ন মধ্যবিত্ত এই কলোনি পাড়া, ছোট বাসি পাউরুটির মতো বাড়িঘর, ভাঙা ইট বের করা রাস্তা, জলের লাইনে মারামারি, গালাগালি, সন্ধ্যের পর জেগে ওঠা মদ আর 7টার টিমটিমে ঠেক, হাচমকা বোমাবাজি, রেল লাইনের ধারে গলা কাটা লাশ, পুলিশের বুটের আওয়াজ। এসব একদম ভালো লাগে না ওর। তাই হয়তো মনে মনে প্রস্তুতি নেয় ও, ভিতরের আগুনটাকে 2 হাত দিয়ে আগলে নিয়ে তাই হয়তো একাগ্র হয়ে এগোয় সামনের অন্য একটা উজ্জ্বল পৃথিবীর দিকে। আমি শুনুর থেকে মনে মনে এই নীরবতাটুকু ধার করি, এই চোয়াল চাপা জেদটা ধার করি। কারণ আমি জানি আমাকেও যেতে হবে, এই সব পার করে আমাকেও যেতে হবে দূরে, অনেক দূরে, একা। আমাদের এখানে যারা এসেছেন তাদের মধ্যে বাবার এক পিসি আছেন। তার কোনো কাজের দরকার পড়লেই কেন কে জানে আমার কথাই মনে পড়ে। এই যে আমার বাঁ হাতে একটা ঢাউস ব্যান্ডেজ, সেসব তিনি দেখেনই না। আমি বলি, ঠাকুমা, আমার শরীর ভালো নেই গো, বালতি করে জল টানতে পারবো না,
ঠাকুমা সেসব পাত্তা দেন না, বলেন, ওই তো হাতে একটু ছড়ে গিয়েছে, তাতেই এত ন্যাকামো। আমাদের সময়ে বাঙালির ছেলেরা ব্রিটিশদের খুলি ভাঙতো, তারা তো এমন বলতো না। কাকে কি বোঝাবো? তাই যতটা সময় পারি আমি আজকাল বাড়ির থেকে দূরে থাকি। রেললাইনের পাশে মুনির ভাইয়ের একটা ছোট্ট কাঠগোলা আছে। তার একদিকে মুনির ভাই সুন্দর বাগান করেছে। বেশিরভাগ সময়টা আমি আজকাল ওখানেই কাটাই। আজও দুপুরের খাওয়ার পরে আমার ওই পাণ্ডুলিপি নিয়ে চলে এসেছি গোলায়। মনীশবাবুর কথা মতো আমি গোটা লেখাটা নিয়ে ঘষা মাজা শুরু করেছি। দেখি কবে শেষ করতে পারি। ছোট থেকেই সাহিত্যের প্রতি আমার একটা টান আছে। কেন আছে জানি না, কিন্তু আছে। সেই বঙ্কিমচন্দ্র থেকে এখনকার সমরেশ, সুনীল, শীর্ষেন্দু আমি কিচ্ছু বাদ দিই না। কিন্তু লিখতে গেলেই আমার কেন জানি না ইংরেজি চলে আসে। ছোটবেলায় আমাদের কলোনির থেকে একটু দূরে একজন ইংরেজ পাদ্রী একটা অবৈতনিক স্কুল খুলেছিলেন। বাবা আমাকে সেখানেই ভর্তি করিয়ে দিয়েছিল। কারণ দুটো, এক, টাকা লাগবে না পড়তে, আর দুই, ইংরেজিটা ভালো করে শিখতে পারবো। রচিত বলে এটা নাকি আমাদের কলোনিয়াল হ্যাংওভার। বলে, তোরা তো বাঙাল, ও দেশে লোকে বাংলার জন্য রক্ত দিল, আর তুই ইংরেজি মারাচ্ছিস, তোর লজ্জা লাগে না? আমি বুঝি কোনো মতবাদের দিকে ঝুঁকে যাওয়া মানে তার মনের ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া। আমার যদি কিডস ভালো লাগে, যদি ডিকেন্স ভালো লাগে, আমার যদি অডেন পড়তে ইচ্ছে করে, তবে কার কি এসে যায়? ভাষা বাহক মাত্র, মনের ভাবটাই তো আসল। কিন্তু রচিতকে কে বোঝাবে? ওর ওই ক্রনিক তর্ক করার অভ্যেসটাকে আমি খুব ভয় পাই। মুনির ভাই এক ভাঁড় চা নিয়ে এসে আমার পাশের টেবিলে রাখল। বলল, কি দীপু, আজ হাতটা কেমন আছে? আমি হাসলাম। ভালো মুনির ভাই, তবে একটু তো ভোগাবেই। মুনির ভাই বলল, তুমি তো শান্তশিষ্ট মানুষ, কিভাবে এমন ঝামেলায় পড়লে? আমি কিছু না বলে চায়ের ভাঁড়টা তুলে নিলাম। শারীরিক কোনো সমস্যা হলে জনে জনে সেটার গল্প বলাটা আমার খুব বিরক্ত লাগে। মনির ভাই বোধহয় বুঝলো ব্যাপারটা, আর কথা না বাড়িয়ে সামান্য হেসে আবার নিজের কাজে চলে গেল। আমি আলতো করে বাঁ হাতের ব্যান্ডেজটা ধরলাম। একদিন অন্তর পাল্টাতে হয় এটা। কি যে ফালতু ঝামেলা! কপাল খারাপ থাকলে কত কি যে হয়। সেদিন একটা ছেলেকে দ্বিতীয় বোমাটা ছুঁড়তে রেখেছিলাম আমি। মরিমা কি ভাববে সেসব আমার মাথায় আর ছিল না। ওর হাতটা ধরে এক হ্যাঁচকায় আমি পাশের একটা বড় বাড়ির গলির ভিতর ওকে টেনে ঢুকিয়ে নিয়েছিলাম। আর এখানেই গন্ডগোল হয়েছিল একটু। আচমকা টানে মৌরিমার হাত থেকে গীতবিতানটা পড়ে গিয়েছিল মাটিতে। গলিতে ঢুকে মৌরিমা কাঁপছিল ভয়ে। অমন ফর্সা মুখটা উত্তেজনা আর ভয়ে পুরো গোলাপি হয়ে গিয়েছিল। ভালো করে কথাও বলতে পারছিল না ও। আমি ওর দিকে তাকিয়ে বলেছিলাম, স্টেডি স্টেডি, কিচ্ছু হয়নি, ভয় পেও না, একদম ভয় পেও না। ও শুধু বলেছিল, আমার বই গীতবিতান পড়ে গিয়েছে। তাই তো, ওর খালি হাত দুটো আমার নজরে পড়েছিল। আমি দ্রুত ঠিক করে নিয়েছিলাম কি করব। দুটো বোমা পড়ার পরে থমথম করছিল গোটা অঞ্চলটা। হাওয়ায় বারুদের ঝাঁঝালো তেতো গন্ধ ভাসছিল। আমি গলিটার ভেতর থেকে মাথা বের করে দেখেছিলাম বইটা বাসস্টপেই পড়ে আছে। লোকজন ক্রমশ ফাঁকা হয়ে আসছে চারিদিকে।
ঝুঁকিটা নিয়েছিলাম আমি। এক দৌড়ে গলি থেকে বেরিয়ে বইটা কুড়িয়ে নিয়ে আবার পিছন ফিরে গলির দিকেই দৌড় লাগিয়েছিলাম। আর ঠিক তখনই ফেটেছিল তৃতীয় বোমাটা। কোথায় ফেটেছিল, কত দূর ফেটেছিল সেটা ঠিক বুঝতে পারিনি আমি। শুধু শব্দের প্রায় সঙ্গে সঙ্গে বাঁ হাতে একটা তীব্র যন্ত্রণা অনুভব করেছিলাম আমি। মনে হয়েছিল হাতটা বোধহয় কেটে বাদই চলে গেল। তাও বইটা ছাড়িনি। টলতে টলতে এসে দাঁড়িয়েছিলাম মৌরিমার সামনে। মৌরিমার চোখ চলে গিয়েছিল আমার বাঁ হাতের দিকে। ভয়ে কথা বলতে পারছিল না ও। আমিও এবার তাকিয়েছিলাম ব্যথার জায়গায়। দেখেছিলাম লোহার একটা শলাকা আড়াআড়ি ঢুকে আছে হাতে, আর সেটা চুইয়ে রক্ত বেরোচ্ছে। ব্যাস, আর আমার কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরেছিল পিজি হাসপাতালে। বাঁ হাতে ছোট্ট একটা অপারেশন করতে হয়েছে ওই লোহার শলাকা বের করার জন্য। তারপর সেলাই করে দেওয়া হয়েছে। শুনেছি যে বাড়ির গলিতে ঢুকে পড়েছিলাম সেই বাড়ির লোকদের মৌরিমাই ডেকে বের করে যা ব্যবস্থা করার করেছিল। সেই ঘটনার পর থেকে আমি এখনো ইউনিভার্সিটি যেতে পারিনি। মৌরিমার সঙ্গেও যার দেখা হয়নি সেটা তো বলাই বাহুল্য। তবে খুব ইচ্ছে করে ওকে দেখতে, অন্তত একবার ওর গলাটা শুনতে। শুনেছি ওদের বাড়িতে টেলিফোন আছে, কিন্তু আমার কাছে তো নম্বর নেই। থাকলে অন্তত গড়িয়াহাটার কোনো দোকান থেকে ফোন করতাম একবার। দীর্ঘশ্বাসটা আপনা থেকেই বেরিয়ে এলো। আমি আবার পাণ্ডুলিপিটা তুলে নিলাম, কিন্তু কিছু লেখার আগেই পিছন থেকে এই শালা বলে রচিতের চিৎকারটা শুনতে পেলাম। ইলেশ আর রচিত আমার বাড়ি চেনে, ওরা আসে মাঝে মাঝে, তাই এখানে রচিতকে দেখে অবাক হলাম না, বরং একটু বিরক্তই হলাম। কোথাও কি একটু নিজের মতো থাকতে পারবো না? সবাই এত গায়ে পড়ে কেন? আমি পাশের খালি চেয়ারটা দেখিয়ে বললাম, কিরে তুই? হায় বস। না, বসবো না, তুই ওঠ। রচিত হাত দিয়ে আমায় উঠে পড়তে বলল। মানে? উঠবো মানে? আমি অবাক হলাম এবার। আরে বাড়িতে চল তাড়াতাড়ি। কেন? বাড়িতে যাব কেন? আমি এবার আর বিরক্তিটা লুকোলাম না। রচিত তাকালো আমার দিকে, তারপর কেটে কেটে বলল, তবে কি মৌরিমাকে আমি এই রেল লাইনের ধারে মনির ভাইয়ের কাঠ গোলায় নিয়ে আসবো? আমাদের ছোট্ট ঘরটাকে জীবনেই প্রথমবার আমার রাজপ্রাসাদ মনে হলো। সাহিত্যের ছাত্র তো, তাই হাইপারবোল ব্যবহার করা ছাড়া আমার মনের ভাবটা ঠিক বোঝাতে পারি না। আমাদের ঘরের বাইরে বেশ কয়েকজন জমা হয়েছে, তবে ভিতরে ঢুকছে না কেউ। সবাই দরজার বাইরে থেকেই উঁকি দিচ্ছে। সবাইকে সরিয়ে আমি আর রচিত ভিতরে ঢুকলাম। বিছানার একধারে বসে রয়েছে মৌরিমা, ওর পাশে সিমি, আর ওদের সামনে লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছে বৌদি। আমায় দেখে বৌদি যেন হাঁপ ছেড়ে বাঁচল। তরবর করে বলল, যাক তুমি এসে গিয়েছ, আমি একটু চা করে আনি, তোমরা বসে কথা বলো। বৌদি ঘর থেকে বেরোবার সময় সবার চোখ বাঁচিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ঠোঁট বেঁকালো। বুঝলাম পরের 7 দিন আমার পিছনে লাগার মতো রসদ বৌদি পেয়ে গিয়েছে। ঘর থেকে বেরিয়ে বৌদি ভিড়টাকে সরিয়ে দিল। আমি একটা মোড়া টেনে বসলাম। তারপর যেন কিছুই হয়নি এমন মুখ করে বললাম, তুমি হঠাৎ? মৌরিমা সময় নিল একটু। এতক্ষণ মাথা ঘুরিয়ে আমাদের সংসারের কঙ্কালটা দেখছিল। এবার আমার দিকে তাকিয়ে বলল, আরও আগেই আমার আসা উচিত ছিল, কিন্তু মা ছাড়েনি। আজ
সিমির বাড়ি যাব বলে এসেছি। ওদের গাড়িতে এসেছি ইনফ্যাক্ট। সিমি বলল, আমি তো চিনি না, তাই রচিত নিয়ে এলো তোদের এখানে। আমি কি বলবো বুঝতে না পেরে মাথা নাড়লাম। মৌরিমা আবার বলল, সেদিন খুব স্টুপিডের মতো কাজ করেছো তুমি। আমি কি বলেছিলাম বইটা আনতে? জাস্ট বলেছিলাম বইটা হাত থেকে পড়ে গিয়েছে। আসলে রিফ্লেক্সে আমি চলে গিয়েছিলাম। লেভিয়াসিন আমার রিফ্লেক্স দেখাচ্ছে, খিঁচিয়ে উঠল রচিত। খুব সিনেমা দেখো না? কি মনে হয়েছিল আমায়? ড্যামজেল ইন ডিস্ট্রেস? এখন যদি হাতটা ঠিক না হয় তবে? মৌরিমা গলাটা শক্ত করল। আমি এবার হাসলাম। ঠিক হবে না কেন? নিশ্চয়ই হবে। সময় লাগবে, এই যা। আর যা হয়েছে তা অ্যাক্সিডেন্ট মাত্র। মৌরিমা বলল, আমার হয়তো বলা সাজে না, তাও বলছি, হিরোইজম আর ফুলিশনেসের মধ্যে পার্থক্য আছে। আমি ভালো করে এবার তাকালাম মৌরিমার দিকে। মেয়েটা কি বাড়ি বয়ে এসব বলবে বলে এসেছে? ওর বইটা আনতে গিয়ে আমার এই দশা হলো, তার উপর ওই আমায় ঝাড়ছে। নেহাত ওর প্রতি আমার দুর্বলতা আছে, তাই শুনছি, না হলে কখন ওকে চুপ করিয়ে দিতাম। মৌরিমা এবার সিমির দিকে তাকিয়ে বলল, তোরা একটু বাইরে যা, আমার আদিত্যর সঙ্গে কিছু কথা আছে। বাইরে যাব? রচিত অবাক হয়ে আমাদের দুজনকে দেখল। আমিও অবাক হলাম, কিন্তু দেখালাম না, বরং রচিতকে বললাম, যা না বাইরে, কথা শুনতে হয় জানিস না? হ্যাঁ, হেড স্যার এসেছেন, তোদের বাড়ির লোকেরা খারাপ ভাববে না? রচিত তর্ক করার জন্য তৈরি হলো। মৌরিমা শক্ত গলায় বলল, যা বলছি শোনো, সিমিকে নিয়ে বাইরে যাও, যাও। সিমি উঠে রচিতকে টান মেরে বাইরের দিকে যেতে যেতে বলল, যাই, বৌদি কি করছে দেখে আসি। ওরা চলে যেতেই ঘরটা কেমন নির্জন হয়ে গেল। আর আবার আমার মনে হতে লাগলো, হাঁটু দুটো বোধহয় এবার সত্যি সত্যি খুলে পড়ে যাবে। আমি বড় করে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। তারপর বললাম, তুমি আসবে আমি এক্সপেক্ট করিনি। আসলে এমন হাড়গোড় বের করা বাড়িতে তুমি আসবে ভাবলেই কেমন যেন লাগে। মৌরিমা শাড়ির আঁচলটা কোলের উপর রেখে চেপে সমান করতে করতে বলল, হাড়গোড় বের করা হলেও তো তোমাদের নিজের বাড়ি, আমাদের মতো তো জেঠুর গলগ্রহ হয়ে থাকতে হয় না। আমি চুপ করে গেলাম। মৌরিমা আবার বলল, কখনো কোনো কিছুর জন্য এমন ঝুঁকি নেবে না। আর এই জন্য এই সব পলিটিক্স আমার ভালো লাগে না। আনরুলি মব যত ডিসকাস্টিং। যারা এসব করে তাদের সঙ্গে কথা বলতেই আমার ঘেন্না লাগে। তুমি সত্যি কোনো পার্টি করো না তো? ঘেন্না লাগে? রচিতের সঙ্গে কথা বলো তো তবে। মৌরিমা বলল, তোমার নাম কি রচিত? তুমি করো পলিটিক্স? না না, একদমই না। আমি বললাম, ও সব আমার ধাতে সয় না। মৌরিমার চোখ দুটো এবার শান্ত হয়ে এলো যেন। ও উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমি আজ আসি। চা খাবে না? বৌদি যে বানাচ্ছে। আমিও উঠে দাঁড়ালাম এবার। আর কি কথা আছে বললে না তো? মৌরিমা তাকালো আমার দিকে, তারপর বলল,
যা বলার বললাম তো। তাছাড়া আমি চা খাই না, আর এবার যেতেও হবে, না হলে বাড়িতে সমস্যা হবে। কথাটা বলে মৌরিমা আমার পাশ দিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। তারপর আলতো করে আমার হাতের ব্যান্ডেজটা ধরে বলল, খুব ব্যথা না? কষ্ট হচ্ছে খুব? সুন্দর অবশ করা একটা গন্ধ পেলাম আমি। এত কাছ থেকে এই প্রথম ভালো করে দেখলাম ওকে। বাদামি চোখের মণি, পাতলা টিকলো নাক, থুতনিতে আলতো একটা টোল। আমার গলা বুজে এলো, যেন বরফের সাপ যেন দ্রুত পাক খেলো শির দ্বারায়। আমি মৃদু গলায় বললাম, কষ্ট হচ্ছিল বটে, কিন্তু এখন এখন আর কোনো কষ্ট নেই। শেষ হল শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস কম্পাসের দ্বিতীয় পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।